আপনারা দেখে অবাক হবেন। এই দেখেন পুলিশের মনে করেন কি অবস্থা, সে এখান থেকে গুলি করছে নাকে মুখে। আমার ছেলে অত্যন্ত সুন্দর ছিল, সে লম্বা চূড়া ছিল, এদিক থেকে গুলি লাগছে, পিছন থেকে ফুটা হয়ে বের হয়ে গেছে গা। আমি যখন 5ই আগস্টে সারা দিন সারা রাত খোঁজার পরে আমি যেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার ছেলেকে মর্গে লাশ পাই, দেখি মাথা পতাকা বাঁধা হাসতেছে। তখন মর্গের লোক আমাকে বলে 2:30টার সময় যে এটাই শেষ নয়। আমি যখন একটু লাশটা যখন একটু এদিক করে দেখি, তখন দেখি এদিক থেকে রক্ত ঝরছে, আমার ছেলে হাসি দিয়ে আছে। আসলে স্যার, এগুলি যখন আমাদের মনে হয়, আমরা বাবা হিসেবে সহ্য করতে পারি না। আজকে স্ক্রিনে যেভাবে দেখেন আমার ছেলেকে এইভাবে ফ্যাসিবাদ সরকার কি করেছে, আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই আপনারা এই জিনিসটা দেখবেন। দেখেন আমার ছেলে, তার স্বপ্নে ছিল সে মনে করেন একটা অফিসার হয়ে দেশের সেবা করবে, কিছুটি হচ্ছে না। এই যে রিক্সার ছবিটা, বুঝছেন, এরকম অজস্র প্রমাণ আছে। এই যে রিক্সার ভিতরে যখন 4টা 4:30 ফার্মগেট গুলি করে অনেক চেষ্টা করেছিল, এই যে পুলিশ চতুর্পার্শ্বে আছে, তাকে এই যে জড়ি দিয়ে ফেলে দিতে চেয়েছিল, ম্যানুয়ালেও ফেলে দিতে চেয়েছিল, গুলি করতে চেয়েছিল, যে মরে নাই, তখন কিন্তু জীবিত বসে আছে। আরও অজস্র প্রমাণ আছে স্যার। আসলে এগুলি যখন স্যার আমি বাবা হিসেবে দেখি, আর সহ্য করতে পারি নাই স্যার। আমি সারা বাংলাদেশে এই যে আমি জুলাই ফাউন্ডেশনে কাজ করি, 834-এর ভিতরে আমি অক্লান্ত পরিশ্রম করে 800-র মতন আমরা এই শহীদ পরিবার টাকা দিতে পেরেছি। এবং আমাদের একটা সোসাইটি আছে, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, এটারও আমি প্রেসিডেন্ট হিসাবে কাজ করি। আমাদের 26 তারিখে একটা প্রোগ্রাম হয়েছে, বুঝছেন স্যার। আসলে আমরা যদি একতা না থাকি, আমাদের ঐক্য না থাকে, এবং আমাদের ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা থাকে, আমরা স্যার ফ্যাসিবাদ সরকারের কবল থেকে আমরা কেউই স্যার বাঁচতে পারবো না স্যার। তার জন্য আমরা ডক্টর ইউনূস স্যারকে আমি এবং উপদেষ্টা মহোদয়, আজকে যারা এখানে আছে, যখন আমার আগস্টে আমি 2বার গুলিবিদ্ধ হই, এরপরে মন্ত্রণাল মতিন অ্যাডভোকেট, এরপরে অ্যাডভোকেট মনির আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, এবং আমরা অনেক খুব ছিলাম। আমি আগস্টের পরে 2বার আমাকে গুলি করছে, আমিও মানে এরপরও আমি পিছাই নাই, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমার ছেলে দেশের জন্য চলেই গেছে, আমি মনে করবেন যে দেশের জন্য আমিও যাব, তারপরে একটা মানে দেখব। আমি আজকে প্রধান উপদেষ্টা, আমি বাবা হিসাবে এবং আমি গার্জিয়ান হিসাবে আপনাদের, আমি পরিবারের পক্ষ থেকে আমি একটা আপনার দরবারে অনুরোধ রাখতে চাই। আজকে আমার ছেলে জাতিসংঘে যেখানে মনে করেন জেনেভাতে আমার ছেলের জন্য রিক্সার ছবিটা করছে, আপনি স্যার আমাকে, আমার ওয়াইফকে যদি স্যার ওই দেশে মানে 1 সপ্তাহের জন্য পাঠান, তাইলে আমার জীবনে আমরা মনে করব যে আপনি বাবা হিসাবে আমাদেরকে সর্বশেষ সম্মান দিয়েছেন। এ বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, Mr. Rahman, for sharing your experience with all of us. We are grateful for your openness in sharing with us. Now I would like to invite Ms. Sabrina Afroz Shabunti. She is sister of a martyr. Sabrina. Assalamu alaikum, everyone. Good afternoon. This is Sabrina Afroz Shabunti, the proud sister of martyr Mahmoudur Rahman Shoykot. Basically, he was my only brother and the only hope for my family, as he was the only son of my parents. I would actually like to talk about
5 major topics. Since my brother was tragically killed by the police, the very force meant to protect us, I would like to begin my statement by respectfully asking the interim government what steps have been taken to reform the police so that such acts of brutality are never repeated. When unarmed students were shot in cold blood, what measures were put in place to remind the police that their duty is to the people of the Bangladesh, not towards any political party? Secondly, I consider myself fortunate that I was able to hold my brother's body and bury him with dignity, but many families were not given that chance. Some recognize their loved ones only through photos of unidentified bodies buried by Anjuman Mufizul Islam in the Rayar Bazar Buddhijibi graveyard, where 114 unidentified individuals were laid to rest. Yet they still do not know which grave belongs to their loved ones. To the interim government, I humbly ask what steps have been taken to help these families find closure. A year has passed. They continue to wait, heartbroken and helpless, just to know where their child, their sibling, their parent is lying. Thirdly, it has been 1 year since we lost my brother in such a cruel and inhuman way. My mother still cannot find peace. She remains deeply traumatized and burdened with grief. And I know this is not only our story. Countless other families are enduring the same pain every day. With utmost respect, I ask the interim government what initiatives have been taken to support these grieving families with the mental health care they urgently needed. Fourthly, a full year has been passed, and still we see the injured July warriors suffering. Many of them are still raising concerns about the lack of proper medical care. Why are they being placed in a position where they must speak about basic treatment? Wasn't it the government's first responsibility to ensure they received the best possible care? Fifth of all, we, the people, would sincerely like to know what progress the government has made over the past 1 year that will benefit us for the upcoming 10 years. We would truly appreciate transparency and detailed information about the initiatives taken to help uplift and strengthen our nation. Lastly, I would like to conclude my speech by respectfully urging the interim government to deliver the long-promised July Charter. Because without that July Charter, there is no legacy of us, my brother, his son, there is no legacy. So we really need the July Charter. It has not yet been released despite assurances, and we believe it must be provided without any further delay. We also hope and expect that the judicial process will begin before the upcoming election so that at least we can find the path to justice that can finally start. At least we want the initial beginning. We need the visibility of the judicial process so that we can trust and rely and hope that we will get the deserved justice we want. Thank you.